মৃদুমন্দ বাতাসের ঝাপটায় সর্বাঙ্গ শিউরে উঠছে রমণীর। ক্ষণপ্রবাহের কাঁটাতাড়ির বেড়া ডিঙিয়ে আশ্রয়স্থল হিসেবে খুঁজে পেয়েছে এক পুরুষালী রুক্ষ বক্ষ ভাঁজ। দিনদুনিয়ার সকল বাদ ভুলে গিয়ে বলিষ্ঠের দৃঢ় বাহুবন্ধনে আষ্টেপৃষ্ঠে লেপ্টে থেকে মায়াবিনী মুখ গুজেছে লোকটার রুক্ষ বক্ষ ভাঁজে। তার গা থেকে ভেসে আসা মাদকীয় পারফিউম এবং দৈহিক পুরুষালী ঘ্রাণের সংমিশ্রণে আবেশিত বোকা মানবী প্রাণ ভরে টানছে নিঃশ্বাস। তার ক্ষুদ্র বদনখানায় লেপ্টে থাকা শক্তপোক্ত হাত দুটো বড্ড শক্ত, যেন পারছে না ক্ষুদ্র রমণীকে এক্ষুনি নিজের বক্ষপিঞ্জরে ঢুকিয়ে ফেলতে। বিনা বাক্যে সদ্য মিলন ঘটা হৃদয় দুটোর ভারে দুজনেই কেমন মোহাচ্ছন্ন। মস্তিষ্ক বোধহয় থামিয়ে দিয়েছে কয়েক পল। এরই মধ্যে লাজুক রমণীর বোধহয় হুঁশ ফিরল। তড়িৎ বিস্ফোরিত রূপে চোখ দুটো খুলে নিল আলগোছে। পরমুহূর্তে নিজেকে অমন আষ্টেপৃষ্ঠে রূঢ়মানবের রুক্ষ বক্ষ ভাঁজে লেপ্টে থাকতে দেখে লজ্জায় হাঁসফাঁস করে উঠল বোকা মানবী। সহসা মাখনরঙা গাল দুটোয় স্পষ্ট হলো লাজুক লতার লালিমা। গভীর আলিঙ্গনের স্থায়িত্ব আর বাড়ালেন না মায়াবিনী। প্রস্তর শিথিল করলেন নিজের তুলতুলে বাহুবন্ধন। মাহির নরম আঙুলের মুঠো আলগা হতেই সুদর্শনের বদ্ধ চোখের পাতা কুঁচকে গেল বড্ড। খানিক বিরক্তিতে বাদামি চোখ দুটো সরালো নিজেদের পর্দা। পরক্ষণেই বলিষ্ঠ ঘাড়টা সামান্য ঝুঁকিয়ে মুখ নামালো মাহির কানের লতির ডগায়। হিসিয়ে শুধালো, এনি প্রবলেম? লাজুকলতার সে কি লজ্জা! সুদর্শনের সম্মুখে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকবার সাধ্যই হচ্ছে না তার। পলক ঝুঁকেছে তো ঝুঁকেছেই, অথচ বেলাজা পুরুষের অত কিছুতে তোয়াক্কা নেই। সে বরং দৃঢ় করল নিজের বাহুবন্ধন। রমণীর তুলতুলে পা দুটো শূন্যে আবর্তিত রেখে আচমকা স্নিগ্ধ কণ্ঠে বলে উঠল, এভাবে ভালো লাগছে না, অন্যভাবে ধরব। তড়িৎ লজ্জায় কান দুটো ঝাঝা করে উঠল মাহির। নত হলো অবনত পেলব মুখখানা। লজ্জিত কণ্ঠে মিনমিনিয়ে আওড়াল, নিচে নামা নামায়। মুগ্ধর গুটিয়ে রাখা ললাটের চামড়া কুঁচকে গেল আরও। গম্ভীর মুখাব্যয়ে ছাপ ফুটল স্নিগ্ধতার। বাট হোয়াই? মাত্রই তো ধরলাম। একটা চুমুটুমু না খেয়ে কিভাবে ছাড়ব? সো কাম অন বেবি, গিভ এ কিস। লাজে নিঃশ্বাস আটকে যাবার জোগাড় মানবীর। তৎক্ষণাৎ রূঢ়মানবের বাহুবন্ধনে আবদ্ধ থেকে মুচড়ে উঠল সাপের ন্যায়। হাঁসফাঁস করে আওড়াল, পুট মি ডাউন বিস্ট, প্লিজ। রমণীর কম্পিত অনুরোধ। তা কর্ণকুহরে প্রবেশ করতেই সুদর্শনের সুশ্রী মুখমণ্ডল শক্ত হলো যেন। চাইল একবার দাঁত খিচে আউড়ে দেবে দুটো কটু বাক্য। তবে পরমুহূর্তেই দৃষ্টিপটের সম্মুখে দৃশ্যমান হলো মায়াবিনীর আহত মুখখানা। পেলব মুখাব্যয়ের বেশ কয় জায়গায় কালশিটে দাগ বসেছে অনেক। ক্ষুদ্র বদনেও বোধহয় ব্যথা হচ্ছে তার। এহেন ভাবাবেগে তাড়িত রূঢ়মানব তখনই আলতো করে নামিয়ে দিল দুর্বল মাহিকে। বলিষ্ঠের দৃঢ় বাহুবন্ধনের খাঁচা হতে মুক্ত হতেই চড়ুই উড়াল দিল যেন। ফুরুত করে পা দুটো ছোটালো উল্টো পথে, কিন্তু বালাই সার। রমণীরমন আপেক্ষিক উদ্যোগে এক বালতি জল ঢেলে দিল গম্ভীর মুগ্ধ। তৎক্ষণাৎ শক্ত হাতে পেছন থেকে আঁকড়ে ধরল মাহির নরম কবজি সন্ধি। মুহূর্তেই থেমে গেল চঞ্চলা চড়ুইয়ের ছুটন্ত পদযুগল। গতি বেড়ে গেল হৃদস্পন্দনের। বাইরে থেকে কান পাতলেই যেন শোনা যাবে সেই আওয়াজ। অস্থিরতা বেড়ে গিয়ে আকাশ ছুঁই ছুঁই। তন্মধ্যে পেছনে দাঁড়িয়ে থাকা গম্ভীর মানব আলতো করে ঘাড় বাঁকালেন। দৃষ্টিজোড়া তীক্ষ্ণ করে নিয়ে ভরাট কণ্ঠে শুধালেন, আমার চড়ুই পালাতে যাচ্ছে?
শুকনো ঢোক গিলল মাহি। অজানা বোধবুদ্ধিতে চোখ দুটো বুজে নিয়ে অস্থির কণ্ঠে প্রত্যুত্তর করল, চড়ুইয়ের পায়ে মায়াজালে শিকল জড়িয়ে দেবার পর পালানোর প্রশ্ন ছোড়া নেহায়েত তাচ্ছিল্য বই কি। তখনই নির্মাংসের অধরে দাঁত বসায় মুগ্ধ, হাসল বোধহয় নীরবে। খানিক বাদে কোনরূপ আগাম সতর্ক সংকেত ছাড়াই রমণীর তুলতুলে কবজি সন্ধিতে দিল এক হ্যাঁচকা টান। মুহূর্তেই অমন জোরালো টানের অভিঘাতে ক্ষুদ্র রমণী ফের এক প্রকার আশ্রে পড়ল রুডমানবের ইস্পাত দৃঢ় বক্ষে। তার ধনুকের ন্যায় বাঁকানো পিঠটা গিয়ে ঠেকল সেথায়। নিজেকে সামলে নেবার পূর্বেই কর্ণকুহরে ভেসে এলো, তার শেকলটা কি একপাক্ষিক ছিল নাকি দ্বিপাক্ষিক? রুডমানবের মোটা কণ্ঠ, তা বোধগম্য করতে মগজ খাটাতে হবে বেশ। চঞ্চলা চড়ুইয়ের আবার অত ধৈর্য নেই আজ, শুধু চাচ্ছে লোকটার গভীর দৃষ্টিযুগলে সম্মুখ থেকে আড়াল হতে। তাই তো কেমন অনুনয় জুড়ে শুধালো, ছেড়ে দিন প্লিজ। মুগ্ধর চোয়াল দৃঢ়, বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিজোড়ায় তৎক্ষণাৎ নেমে এলো এক অদ্ভুত অধিকারবোধ। ডান হাতের জোরালো শক্তিতে হাঁসফাঁসরত রমণীর ক্ষুদ্র বদনখানা বেশ কায়দা করে আগলে নিল। রুক্ষ আঙুল দ্বারা খামচে ধরল রমণীর উদরের চামড়া। তড়িৎ মৃদু ব্যথায় মুখ কুঁচকে নেয় মাহি। তার অধরের ফাঁক গলিয়ে অস্ফুটে ব্যথাতুর ধ্বনি বেরোনোর পূর্বেই কর্ণকুহরে ভেসে এলো মুগ্ধর দৃঢ় অথচ ভয়ানক কণ্ঠ, ও ফাক অফ মাই লেডি বাগ। আমার হওয়ার আগে এই কথাটা মাথায় আনা উচিত ছিল তোর। ইউ নো না, ওসব ছাড়াছাড়ি নামক বুলশিট আমার ব্যক্তিত্বে অনুপস্থিত। যা একবার চোখে ধরে তা আমৃত্যু নিজের অধীনে রাখাটাই আমার ক্রাইটেরিয়া। মুহূর্তেই শিরদাঁড়া শটান হয়ে গেল মাহির। অন্তকোণে মোচড় দিয়ে উঠল অজানা কারণে। সে ধীরলয়ে চোখ খুলল। ঘাড়ের মাংসলপেশি কুঁচকে আলগোছে চোখ তুলে তাকালো রুডমানবের শক্ত মুখ পানে। নিষ্পলক চোখে চেয়ে থেকে আচানক ভারিক্কি গলায় জিজ্ঞেস করল, যা চোখে ধরে তাই নিজের অধীনে নিয়ে আসেন আপনি? অপলক মুগ্ধ। শক্ত চোয়ালটা নাড়িয়ে গমগমে কণ্ঠে কেবল প্রত্যুত্তর করল, এনি ডাউট? রমণী নিস্পৃহ। এক মুহূর্ত ব্যয় না করে তখনই পাল্টা প্রশ্ন ছুড়ল, তার মানে আমিও কি তবে মাফিয়া বিস্টের চোখে ধরেছিলাম বলেই আজ এখানে, নাকি তার পেছনে রয়েছে কেবল প্রতিশোধ? যদি হতো প্রতিশোধের স্পৃহায় তুলে আনার সংজ্ঞা, তবে বহু আগেই তুই অঙ্গার হয়ে যেতিস মেঘ। যুবকের নির্লিপ্ত প্রত্যুত্তর, যার চোখের ভাষা বুঝতে নতুন করে কলম ধরা শিখতে হবে মনে হচ্ছে মাহির। গভীর আলিঙ্গনের পর এই মুহূর্তে কেমন হুট করেই লোকটাকে বড্ড অচেনা অচেনা লাগছে তার নিকট। মনে বাড়ল আরেক স্বনিগ্ধতা। সেই স্বনিগ্ধতার জের যেন আপনা আপনি নেমে এলো কণ্ঠায়। আই ডোন্ট নো হোয়াই অ্যাম আই আস্কিং দিস, বাট আপনি কি আমায় আগে থেকেই চিনতেন বিস্ট? এই পর্যায়ে ঠোঁটের কোণে হঠাৎ এক প্রকার ভিন্ন ধরনের হাসি ফুটল মুগ্ধর। চোখে মুখে নেমে এলো লুকানো ভাবস্রোত। রমণী হতবাক চেয়ে রইল কেবল। তন্মধ্যে রমণীর ক্ষুদ্র মুখের উপর ঘাড় ঝোঁকায় মুগ্ধ। ভরাট কণ্ঠে প্রত্যুত্তরে বলল, শত্রুর মেয়েকে আগে থেকে চেনাটা ইজ নট এ বিগ ডিল, রাইট? নিজের উত্থাপিত প্রশ্নের গ্যারাকলে তৎক্ষণাৎ জড়িয়ে গেল মাহি। উঁচু করে রাখা ঘাড়টা ঝোঁকালো ত্রস্ত। শঙ্কিত বিচলিত কণ্ঠে ফের মিনমিনিয়ে জিজ্ঞেস করল, নট এ বিগ ডিল? মাফিয়া বিস্টের চোখে ধরাটা কি যেন তেন ব্যাপার? তোকে কে বলল তুই আমার চোখে ধরেছিস? তড়িৎ ঘাড় উঁচিয়ে পেছনে তাকায় মাহি। হতবম্ব কণ্ঠে আওড়ায়, ধরিনি, একদম না।
বলেই মুখাব্যয়ে অনীহার ছাপ টানল মুগ্ধ। তা দেখে রমণীর অন্তঃকোণে সদ্য ফুটে ওঠা স্নিগ্ধ অনুভূতিতে কেউ যেন আগুন ধরালো। চোখ দুটো অজান্তেই ভরে ওঠার জোগাড় মায়াবিনীর। কণ্ঠ হলো ভারী, অস্ফুটে আওড়ালো, কেন? সহসা চোখ দুটো স্থির হলো রূঢ় মানবের। মুখাব্যয় জুড়ে নামালো খানিক শ্লেষাত্মক ভাবভঙ্গি। ত্রস্ত ঝুঁকে এসে এক ঝটকায় রমণীকে কাঁধে তুলে নিয়ে পা বাড়ালো সম্মুখে। বোকা মানবীর বড্ড রাগ হলো এতে। রাগান্বিত ভাবস্রোতে দুই হাতে ঠেলতে লাগলো পাহাড় সম বলিষ্ঠকে। ঝাঁজ দেখিয়ে যেই না কিছু বলবে তার পূর্বেই শোনা গেল নির্দয়ের কপটতাহীন স্বীকারোক্তি। কারণ বেয়াদবটা চোখে ধরার বদলে মনে ধরে বসে আছে। শুধু শুধু তো আর গালি দেই না তোকে, বেয়াদব মেয়ে ছেলে একটা। মাহির মাথা ভর্তি অদৃশ্য আগুনে এক পশলা বৃষ্টি নামল এতক্ষণে। স্বস্তিতে ছেয়ে গেল অন্তর। অভ্যন্তরে হাজারটা প্রজাপতি ডানা ঝাপটালেও বাইরে থেকে ভীষণ গম্ভীর মায়াবিনী। তবুও মাঝে মধ্যে নীরব হাসিতে অধর নড়তে লাগলো তার। আকাশের বুকে কঠিন বজ্রপাত। ক্ষণে ক্ষণে আলোক ছটার অভিঘাতে দৃশ্যমান হচ্ছে অন্ধকার চারপাশ। মেঘেদের গর্জন তখনও চলমান। মেন রোড হতে 2 মাইল দূরত্বে একখানা ছোট পাহাড় কাটা রাস্তা। এই পথ দিয়ে জনসাধারণের পথ চলা হুট করেই নিষিদ্ধ করা হয়েছে ঘণ্টাখানেক আগে। তার কারণ যে এখনও জনসাধারণের নিকট অজানা। আঁকাবাঁকা পাহাড় কাটা রাস্তার একপাশে ছোট্ট এক বালুময় সমতল স্থান, যেথায় 2 হাঁটুতে ভর দিয়ে বসে আছেন তামিল বৃদ্ধ। এক হাতে তার জ্বলন্ত সিগার, অন্য হাতে বিদেশি অ্যালকোহলের চকচকে বোতল। গায়ে কুর্তা থাকলেও বৃদ্ধের পরনে কেবলমাত্র আন্ডারওয়্যার ছাড়া আর কিছুই নেই। এক হাত দূরত্বেই বৃদ্ধের 2 পাশে ঢল দিয়ে দাঁড়িয়ে আছে তার শাগরেদরা। কয়েকজনের হাতে সদ্য কিনে আনা চকচকে লুঙ্গি। একটারও ভাঁজ খোলা হয়নি এখন পর্যন্ত। সে কখন থেকে ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছেন সকলে। অথচ বৃদ্ধকে দেখো, নিজের ক্ষমতা বলে পুরো রাস্তায় লকডাউন বসিয়ে দিব্যি মদ গিলছে। রাত 12টা ছুঁই ছুঁই। শাগরেদদের মধ্য হতে ভয়ে ভয়ে একজন এগিয়ে এলেন বৃদ্ধের সম্মুখে। বেভুলার ন্যায় দাঁড়িয়ে থেকে সামান্য ঝুঁকে এসে হাতে রাখা লুঙ্গিটা এগিয়ে ধরলেন। ইতস্তত কণ্ঠে আওড়ালেন, বস, লুঙ্গিটা পরে নিন। তৎক্ষণাৎ সিগারেট টান বসানো বন্ধ করলেন বৃদ্ধ। আগুনের তীব্র লেলিহানে জ্বলতে থাকা চোখ দুটো এক ঝটকায় খুলে তাকালেন সম্মুখের লোকটার পানে। অমনি ভয়ের চোটে 2 কদম ছিটকে সরে গেলেন বাধ্য শাগরেদ। ওদিকে বৃদ্ধ ততক্ষণে উঠে দাঁড়ালেন। আঙুলের ফাঁকে আটকে রাখা সিগারটা বড্ড রূঢ়তায় কংক্রিটের জমিনে ছুঁড়ে দিয়ে পা পিষলেন সেথায়। পরক্ষণে এগোলেন শাগরেদ নামক লোকটার পানে। ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলছেন শাগরেদ। পেছাতে পেছাতে এক পর্যায়ে আচানক তার পিঠ গিয়ে ঠেকল পাহাড়ের গায়ে। মুহূর্তেই উপায়হীন ভীতু লোক এদিক ওদিক তাকালেন সাহায্যের জন্য। কিন্তু ওমা, বাদবাকি লোকগুলো কেমন সঙ্গে সঙ্গে ঝুঁকিয়ে নিয়েছেন নিজেদের ঘাড়। এমত অবস্থায় না চাইতেও কাঁপতে লাগলেন কৃষ্ণবরণ শাগরেদ। ভয়ার্ত দৃষ্টে তাকালেন সম্মুখে। অভিজাতদের চাদরে মুড়িয়ে থাকা বৃদ্ধ ধীরলয়ে এগোচ্ছেন তার দিকে। মধ্যকার দূরত্ব আর 1 হাত। ঠিক তখনই ভয়ে নাক মুখ কুঁচকে নিলেন শাগরেদ। তবে তার এহেন আকাশসম ভয়কে মুহূর্তেই উড়িয়ে দিয়ে বৃদ্ধ এসে দাঁড়ালেন শাগরেদের একদম গা ঘেঁষে। তৎক্ষণাৎ সর্বাঙ্গে ঝংকার বয়ে গেল ভীত লোকটার। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে চোখ মেলে তাকালেন পাশে। গম্ভীর মুখ বৃদ্ধ আরেকখানা সিগার চেপেছেন ঠোঁটের ফাঁকে।
বড্ড মনোযোগে ধরাচ্ছেন লাইটার। কাজ শেষে সিগারের শেষ ভাগে লম্বা এক টান বসিয়ে আলগোছে হাত দিয়ে জড়িয়ে ধরল ভীত লোকটার ঘাড়। মুখ ভর্তি সিগারের কলুষিত ধোঁয়া নির্গত করতে করতে আনমনে আওড়ালো, আমার নামটা কি বলতো? ভয়ার্ত ঢোক গিলল সাগরেদ। তড়িৎ দুই হাত বুকের কাছে ভাঁজ করে নিয়ে কম্পিত কণ্ঠে প্রত্যুত্তর করলেন, আইয়াপ্পান, শ্রী রামকৃষ্ণা আইয়াপ্পান। সহসা ঠোঁটের কোণে বাঁকা হাসির রেশ টানলেন আইয়াপ্পান। সিগারে আরেকবার টান বসিয়ে ক্ষীণ কণ্ঠে শুধালেন, আমার ভেস্তি, আমার অহংকার। আর কেউ যদি তোর অহংকারকে সবার সামনে দুমড়ে মুচড়ে উচ্ছন্নে তোলে, তখন তুই কি করবি? পাল্টা আঘাত করব। ওই লোকের অহংকারকেও জনসম্মুখে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলব। সাগরেদের পাল্টা উত্তর, যা শুনে কেবল তাচ্ছিল্যের সহিত হাসলেন আইয়াপ্পান। আচমকা সাগরেদের ঘাড় বরাবর জড়িয়ে রাখা হাতটা বড্ড শক্ত করে নিয়ে ফাঁস বসালেন লোকের কণ্ঠায়। মুহূর্তেই নিঃশ্বাস নিতে না পারার কষ্টে ছটফটাতে লাগলেন ভীত লোকটি। চোখ মুখ লাল হয়ে এসেছে তার, ছাড়াতে চাইছেন নিজেকে। তবে বৃদ্ধ যে তাকে দুই হাতে আঁকড়ে ধরেছেন, পালাবার পথ নেই তার। এদিকে লোকটার অমন ছটফটানো দেখে বৃদ্ধ কেমন বাঁকা হেসে বলে ওঠেন, ভুল বললি। যে তোর অহংকারের দিকে হাত বাড়ানোর দুঃসাহস দেখাবে, তার বংশকে নির্বংশ করতে না পারলে তুই কেমন বেটা ছেলে রে? কেউ তোকে ইট মারলে তুই ছুঁড়ে দিবি পাহাড়, এটাই নিয়ম। চমকে ওঠে মুগ্ধ। তখনই থেমে গেল তার কর্মরত হাত। আঙুলের ডগায় সাদা ক্রিমটুকু অনড় রেখে তড়িৎ চোখ তুলে তাকালো মাহির পানে। অস্থির কণ্ঠে শুধালো, ব্যথা লাগছে? পেঁজা তুলোর ন্যায় রুট মানবের প্রশস্ত উরুর উপর আয়েসে বসে আছে বোকা মানবী। চোখ দুটো খিচে রেখেছে বহুক্ষণ ধরে। ক্ষতস্থানে ক্রিমের লেপন পড়তেই জায়গাগুলো কেমন জ্বলে উঠছে তার। কবার চেয়েছে ওষুধ না লাগিয়ে উঠে যেতে, তবে লোকটা কি আর অত কথা শোনে? ঠিক কোলে বসিয়ে লাগিয়ে যাচ্ছে ঔষধ। রমণী ধীরলয়ে মুখ খুলল, নত দৃষ্টে আওড়ালো, লাগলেই বা কি? আমার ব্যথা কজনেরই বা চোখে পড়ে? ভ্রুগোটায় মুগ্ধ, চোয়ালের পেশি টান টান করে। শক্ত গলায় জিজ্ঞেস করল, কি বলতে যাচ্ছিস? চোখ তোলে মাহি। দৃষ্টি জোড়ায় নীরব ব্যথা ফুটিয়ে ঠোঁটে ফোটালো আহত হাসির রেশ। ক্ষীণস্বরে প্রত্যুত্তর করল, বলতে চাচ্ছি দেহের ব্যথা তো অনায়াসেই চোখে পড়ে, তবে হৃদয়ের ব্যথা কজনই বা দেখে। একটা কথা কি জানেন, আমার বোধ হবার পর থেকে আমি কোনোদিন নিজের গায়ে সামান্য একটা ফুলের টোকা অবধি পড়তে দেখিনি। অথচ গত 4টা মাসে আপনার সংস্পর্শে এসে আমার কপাল থেকে মারধর যেন সরছেই না। মাঝে মধ্যে মনে হয় আমার হয়তো কই মাছের প্রাণ। না হলে এত মার খেয়েও দিব্যি কথা বলছি কি করে বলুন তো? তাছাড়া একটা বিষয় আমায় সব সময় ভাবায়, তা হলো আপনি আমায় এত মারতেন, যখন ইচ্ছে তখনই মারতেন, তবে এত মার খাওয়ার পরও আমার গায়ে ব্যথা থাকতো না কেন? উল্টো রোজ রাতে একটা নির্দিষ্ট সময়ে আমার এত ঘুম পেত, আমি না চাইতেও ঘুমিয়ে যেতাম। অথচ ঘুম থেকে ওঠার পর আমার মনে হতো আমি একদম সুস্থ। একদম বলতে একদম, গায়ে এক ফোঁটাও ব্যথা থাকতো না। এছাড়া ছোট থেকে আমার লো সুগার, ক্ষণে ক্ষণে সুগার ফল হতো। বাট রাশিয়া যাওয়ার পর এসব হলো না কেন? এগুলো কি কোনো ম্যাজিক ছিল? সত্যি করে বলুন, আর ইউ এ ম্যাজিশিয়ান? নিষ্প্রভ চোখে তাকিয়ে আছে মুগ্ধ। খানিক বাদে হুট করেই ঠোঁট পিষে হাসল সে।
আঙুলের ডগায় ক্রিমটুকু নিয়ে ফের উদ্যত হলো রমণীর ক্ষত সারাতে। আনমনে রাশিয়ান ভাষায় বলে উঠল, কাকবিয়াতো বেলেলাক ইয়েসলি বিয়া চুইভস্ত ভোবাল তবভুই বলনা সাবস্ত ভিন্নি কোজে। কি করে লাগতো? যেখানে তোর ব্যথাগুলো তোর বদলে আমি নিজ গায়ে অনুভব করতাম। তৎক্ষণাৎ কপাল গোছালো মাহি। অবদের ন্যায় পরপর জিজ্ঞেস করল, কি বললেন? গালি দিলেন নাকি? কর্মরত রুট মানব মানবীর ক্ষততে সযত্নে ওষুধ লাগিয়ে ওড়ালো। তা কেন মনে হলো? আমি কি শুধু গালিই দেই, আর কিছু করি না? থমকায় মাহি। এক মুহূর্ত নীরব দৃষ্টে তাকিয়ে রইল সুদর্শনের পানে। হুট করেই ভারী কণ্ঠে শুধালো, এতটা বদলে গেলেন কেন আপনি? থমকালো মুগ্ধ, ঘাড় কাত করে তাকালো পরপরই। একজোড়া গভীর দৃষ্টিতে রমণীকে আটকে রেখে আচানক রুক্ষ হাতের তালু ঠেকালো মানবীর তুলতুলে গাল বরাবর। অতপর কোনরূপ ভনিতা ছাড়াই ভরাট কণ্ঠে বলে উঠল, একবার যেই ভুলের হিংস্রতায় তোকে জরাজীর্ণ করেছি, দ্বিতীয়বার সেই ভুল আমি করছি না সিগনোরা। যেদিন থেকে কাগজে কলমে তুই আমার হয়েছিস সেদিন থেকে তোর গা হতে ওই সকল বিষয়গুলো মুছে গিয়েছে যা তোকে আমার চোখে ঘৃণিত বানিয়ে রেখেছিল। তুই এখন আর খুনি তায়েব এহসানের মেয়ে না, তুই এখন আমার স্ত্রী, মিসেস অধীর রায়। আর এটাই তোর বাদবাকি জীবনের একমাত্র পরিচয়। তোর পরিবার পরিজন ওদের কারোর সঙ্গে তোর আর কোনো সম্পৃক্ততা নেই, নেই কোনো যোগসূত্র। তুই এখন শুধু আমার, তোর উপর সকল কর্তৃত্বের অধিকারী কেবল আমি। মনে থাকবে? মাহির পেলক মুখখানা মুহূর্তেই স্থির হলো কেমন। চোখে মুখে ফুটে উঠল এক অদ্ভুত নিস্পৃহতা। রুডমানব তখনই শক্ত মুখে দাঁত পিষলেন। রমণীর ক্ষুদ্র মাথাটা এক হাতে আলগোছে নিজের বুকের সনে টেনে এনে কটমট কণ্ঠে বলে ওঠেন, তুই শুধু আমার থাক সিগনোরা। তোর মস্তিষ্ক জুড়ে কেবল আমাকেই রাখ। বাদবাকি সব কিছু ভুলে যা এখন থেকে, ভুলে যা সবাইকে। তোর গায়ে আমার প্রতিশোধের ছোঁয়া না লাগলেও তোর পরিবার কিন্তু এর বাইরে নয়। যে যার উপযুক্ত শাস্তি ঠিক পাবে, এতে একদম মন খারাপ করবি না। দুনিয়ার যত সুখ আছে সব তোর পায়ের কাছে নিয়ে আসবো আমি, কথা দিচ্ছি। নিস্পৃহ মাহি এবার আলতো করে মুখ তুলল রুডমানবের রুক্ষ বক্ষভাঁজ হতে। দৃষ্টিতে গভীরতা ঢেলে আলগোছে হাত উঠিয়ে রাখল মুগ্ধ রুক্ষ গালের ত্বকে। মানবীর এহেন কর্মকাণ্ড দেখে খানিক ভ্রুগোটায় মুগ্ধ। সন্দিষ্ট দৃষ্টে তাকিয়ে থাকতেই মাহি কেমন আলতো হেসে বলে ওঠে, আপনার যা ভালো মনে হয় তাই করুন বিস্ট। আমি আপনাকে বিশ্বাস করি। আমি জানি আপনি মাথা গরম করে ভুল কিছু করবেন না। একটি বাক্য, মাত্র একটি বাক্যে অন্তঃকোণে তোলপাড় ছেয়ে গেল মুগ্ধর। পাথরসম হৃদয়ে মুহূর্তেই বয়ে গেল প্রশান্তির বাতাস। নির্দয়ের প্রলেপে জড়িয়ে থাকা মাফিয়া বিস্ট মায়াবিনীর এহেন বাক্যে দিন দুনিয়া ভুলে গেলেন যেন। হাতে চাঁদ পাওয়ার ন্যায় আত্মতুষ্টিতে প্রশস্ত করলেন বাদামি ওষ্ঠপুট। পরমুহূর্তেই রমণীর ঘাড়ের ত্বক আঁকড়ে ধরে মুখটা এগিয়ে আনলেন বড্ড। আলগোছে রমণীর তুলতুলে অধর যুগলের সনে মিলন ঘটালেন নিজের রুক্ষ ওষ্ঠপুটের। মানবী আজ বাদ সাধল না। পুরোপুরি সম্মত না হলেও কম্পিত হাত দুটো আলতো করে উঠিয়ে আনল সুদর্শনের রুক্ষ বক্ষ বরাবর। এতেই যেন আশকারা পেয়ে মাথায় চড়লেন বেহায়ালোক। নিজের উন্মত্ততার বেগ বহুগুণে বাড়িয়ে দিয়ে তখনই মানবীর ক্ষুদ্র দেহখানা একটানে তুলে আনল নিজ কোলে। দুই হাতের বেহায়া বিচরণে কুপোকাত করতে লাগলেন দুর্বল মানবীকে। মাহির যেন এইটুকুতেই নিঃশেষ হবার জোগাড়।
এতক্ষণ দম খিচে চুপচাপ বসে থাকলেও এবার কেমন ছটফট করে উঠল চঞ্চলা চড়ুই। নিঃশ্বাস নিতে না পারার কষ্টে ডানা ঝাপটালো বার কয়েক। দুই হাতে ঠেলতে লাগলো রুড মানবের বুক। সহসা উন্মত্ততায় বেগ টানল মুগ্ধ। অতি সন্তর্পণে বাঁধনমুক্ত করল মানবীর সিক্ত অধর জোড়া। খানিক ঢোক গিলে গমগমে গলায় শুধালো, হোয়াট হ্যাপেন সিগনোরা, ডোন্ট ইউ লাইক দ্যাট? বেপরোয়া ছন্দে নিঃশ্বাস টানছে মাহি। দুই হাত বুকের কাছে আটকে রেখে চোখ বুজেছে সে। এদিকে তার এহেন বেগতিক দশা দেখে অস্থির মুগ্ধ। ব্যাকুল কণ্ঠে তখন থেকে শুধোচ্ছে, পানি খাবি সিগনোরা? নিঃশ্বাস টানতে খুব কষ্ট হচ্ছে, অক্সিজেন আনবো? হসপিটাল যাবি নাকি ডাক্তার নিয়ে আসবো? যুবকের ফের পাগলামি। তা দেখে এবার অস্থির হওয়ার বদলে বড্ড শান্ত রইল মেয়েটা। তড়িঘড়ি করে দুই হাতে আগলে ধরল মুগ্ধ রুক্ষ দুই গাল। সহসা অস্থিরতা বেশ কমে এলো বেপরোয়া যুবকের। অস্থির আখিদ্বয় একত্রে তাক করল মাহির পানে। শব্দদোষী ধীরলয়ে মাথা নাড়ল। বড্ড অমায়িক কণ্ঠে আওড়ালো, এতটা অস্থির হবেন না বিস্ট, আই অ্যাম ওকে। অ্যাকচুয়ালি আমি আজ ভীষণ ক্লান্ত, তাই একটু রেস্ট নিতে চাচ্ছি। আপনি যদি... মুহূর্তেই টনক নড়ল মুগ্ধর। তড়িৎ মেয়েটাকে আগলে নিয়ে উঠে দাঁড়ায় বসা ছেড়ে। তুলোর সাদৃশ্য মায়াবিনীকে বিছানা অবধি নিয়ে যেতে যেতে ব্যাকুল কণ্ঠে শুধালো, ভুলে গিয়েছিলাম, আয় আয় তোকে ঘুম পাড়িয়ে দেই। হুট করেই নড়ে চড়ে উঠল মাহি। তড়িৎ মুগ্ধের গলা জড়িয়ে ধরে আমতা আমতা স্বরে বলে, বিস্ট, আই নিড টু ফ্রেশন আপ, সো প্লিজ পুট মি ডাউন। থামল মুগ্ধ। ঘাড় ঝুঁকিয়ে তাকায় পরক্ষণে। সন্দিহান গলায় বলে ওঠে, ওয়াশরুমে যাবি? ওকে ফাইন, চল। বলেই পা ঘোরালো মুগ্ধ। গন্তব্য হলো ওয়াশরুমের দুয়ার। তখনই মাহি কেমন ইতস্তত কণ্ঠে আওড়ালো, হেই, নামায়, আমি একা যেতে পারবো। শুনল না মুগ্ধ, বরং মেয়েটাকে কোলে নিয়ে এগোতে এগোতে ভাবলেশীন ভঙ্গিতে শুধালো, কেন, আমি আছি না? আমি নিয়ে গেলে সমস্যা কি? দাঁত খিচে মাহি চিরবিরিয়ে বলে, আমি ওয়াশরুমে যাব বিস্ট, নাচতে না, যে আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। তৎক্ষণাৎ থেমে গেল মুগ্ধ। শক্ত মুখে গমগমে গলায় প্রত্যুত্তরে বলল, ওয়াশরুমে গেলে দুজন যাওয়া যায় না, কোথায় লেখা আছে এসব? অতিষ্ঠ মাহি। এই পর্যায়ে ভীষণ বিরক্ত সে। তেতো কণ্ঠে বলে উঠল, এই, আপনি নামাবেন আমায়? মায়াবিনী রাগান্বিত কণ্ঠ কর্ণকুহরে পৌঁছাতেই শটান রুড মানব। অনিচ্ছা সত্ত্বেও আলতো করে নামিয়ে দিল মেয়েটাকে। ছাড়া পেতেই উড়াল দিতে প্রস্তুত মাহি। দুটো কদম সম্মুখে বাড়াতেই আচানক পেছন থেকে হাতে টান পড়ল তার। মাহি ঘুরল না, উল্টো দাঁত খিচে বলে ওঠে, আবার কি? রুড মানবের চোখ দুটো কাতর বড্ড, যেন মাহির একটুখানি বিচ্ছেদও এই মুহূর্তে বড্ড পোড়াচ্ছে তাকে। কেমন কাতর গলায় শুধালো, তাড়াতাড়ি চলে আসিস কেমন? শক্ত ঢোক গিলল মাহি। জোরপূর্বক কবজি ছাড়ালো রুড মানবের রুক্ষ হাতের মুঠো হতে। ধীর কণ্ঠে আওড়ালো, ঠিক আছে। বলেই আর দাঁড়ালো না মাহি, এক ছুটে চলে গেল ওয়াশরুমে। তড়িঘড়ি করে দুয়ার আটকে পিঠ ঠেকালো দরজার শনে। বড় বড় নিঃশ্বাস টেনে নিজেকে ধাতস্থ করবার চেষ্টায় মত্ত মাহি। ক্রমশ শক্ত হচ্ছে তার চোয়াল, চোখ দুটোতে জ্বলছে আগুন। চোখের কার্নিশ ভরে উঠছে কেন যেন। মায়াবিনী হুট করেই ঢোক গিলতে লাগলো বারংবার। কদম বাড়িয়ে এগিয়ে এলো বেসিনের সম্মুখে।
আয়নার অভিমুখে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে অপলক তাকিয়ে থেকে বলতে লাগলো, সরি বিস্ট। পুরো পৃথিবী মানুষ জড়ো হয়ে আমার আব্বুকে দোষী সাব্যস্ত করলেও আমি কোনোদিন তা বিশ্বাস করব না। আমার আব্বু কেমন তা আমি জানি। আমি আপনাকে বিশ্বাস করতে চাই বিস্ট, তবে আমার বাবাকে অবিশ্বাস করে নয়। আমি একজন ভালো প্রেমিকা হতে গিয়ে কুসন্তান হতে পারবো না। আমি যাব আমার আব্বুর কাছে, অবশ্যই উত্তর লাগবে আমার। আমি প্রমাণ করে ছাড়ব আমার আব্বু তায়েব এহসান নির্দোষ। বলেই রমণী বেসিনের ফুটোয় আঙুল ঢোকালো। মুহূর্তেই সেখান থেকে বেরিয়ে এলো একখানা ধারালো ব্লেড। তা হাতে নিয়ে খানিক চেয়ে রইল মাহি। ধীরলয়ে তাকালো নিজের বাঁ হাতের কবজি সন্ধির পানে। অতঃপর ব্লেডের ধারালো অংশ বাড়ালো সেদিকে।